নমস্কার, নিউজ 18 বাংলা স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সকাল থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের খবরের দিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। তিনি কি এবার আদালত ছেড়ে নিজে রায় না দিয়ে এবার ভোটে সাধারণ মানুষের রায় নেবেন? কারণ এই জল্পনা তো উস্কে দেওয়া হচ্ছে, কারণ মঙ্গলবার বিচারপতি পদে তিনি ইস্তফা দেবেন এবং তারপরই যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে তিনি বিজেপিতে যোগদান দেবেন এবং সম্ভবত তমলুক থেকে বিজেপির প্রার্থীও হতে পারেন। আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। লোকসভা ভোটের আগে আচমকা ইস্তফার সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এতেই জোর জল্পনা। এবার কি তাহলে তিনি রাজনীতির ময়দানে নামছেন? আদালত থেকে কি জনতার আদালতে? সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার 1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইস্তফার সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে, নানা মহলে নানা জল্পনা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? তমলুক থেকে কি ভোটে লড়বেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। তৃণমূলে যে যোগ দেবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কাছে বিজেপি ও সিপিআইএম এর প্রস্তাব আসে। সিপিআইএম এর প্রস্তাব ফেরালেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলেই খবর। বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রে তাকে প্রার্থী করতে পারে বিজেপি। অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা, তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, আমি তখনই রিয়াকশন দেব। একটু 48 ঘন্টা অপেক্ষা করলে ক্ষতি কিছু নেই। আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন, বিশেষত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দা ফাঁস করার জন্য অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি। এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবেন, আমরা রাখছি। রাজনীতিতে স্বাগত জানিয়েও খোঁচা মারতে ছাড়েননি তৃণমূলের কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নতুন ইনিংসের শুভেচ্ছা। তবে বিশেষ করে এই পেশার কেউ রাজনীতিতে এলে তার আগের পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে নিরপেক্ষতাজনিত প্রশ্ন উঠতেই পারে। অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করছেন এবং গুঞ্জন শোনা যাচ্ছে তিনি লোকসভায় বিজেপির হয়ে ক্যান্ডিডেট হচ্ছেন। হতে পারে, ও হলে আমি স্বাগত জানাবো, কারণ এই আশঙ্কাটাই আমরা গত 1.5 বছর ধরে করছিলাম। 2018 সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক নির্দেশ ঘিরে শোরগোল পড়ে যায়। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার বিচারপতির পদ থেকে ইস্তফা দেবেন। তারপর নতুন ইনিংস। নিউজ 18 বাংলা। গতকাল বিজেপির পক্ষ থেকে নাম ঘোষণার পরে বিরোধিতায় সোচ্চার বিরোধীরা। এদিকে পবন সিং আজ সকালে জানিয়ে দিলেন তিনি আসানসোল থেকে প্রার্থী হচ্ছেন না। কি বলছে গেরুয়া শিবির এবং এটা কি তৃণমূলের কাছে কোথাও অ্যাডভান্টেজ? সেই সমস্ত খবর নিয়ে ফিরে আসবো, তবে সময় হয়েছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। व्यू मस्त है और चाय भी बुरी नहीं है। नए घर में चाय के मजे कहाँ लोगे? ये खूबसूरत चिंता आप करिए। होम लोन की चिंता हम संभाल लेंगे विद अट्रैक्टिव इंटरेस्ट रेट्स एंड इंस्टेंट सैंक्शन। মোদি সরকারের গ্যারান্টি মহিলাদের জন্য ধোঁয়া মুক্ত রান্নাঘর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 10 কোটি এলপিজি সংযোগ। আমাদের সংকল্প উন্নত ভারত। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট।
টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। হ্যাঁ সত্যি, কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। হ্যাঁ, প্রথমবার শেষ 4 ডিজিটে 1000 টাকা। সাউথ ইস্ট কেমিক্যালস এর সুপার পাওয়ার ডিটারজেন্ট। সুপার পাওয়ার ডিটারজেন্ট, রং থাক দাগ যাক। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। অ্যাটাক করা উচিত यार। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফে এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা। নকল থেকে সাবধান। বেনিমাধব নামের পরে শিল পদবি, ছবি ও হলোগ্রাম দেখে তবেই কিনুন। বাংলার ঐতিহ্য বেনিমাধব শিলের ফুল পঞ্জিকা। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। প্রার্থী ঘোষণার পর বিজেপিকে কোথাও আসানসোলে বিড়ম্বনার মুখে পড়তে হলো, কারণ আসানসোলে প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল। তবে তিনি সকালে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন যে তিনি আসানসোলে লড়ছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিজেপি প্রার্থী পবন সিং। গতকালই আসানসোলে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং, ভোজপুরি গায়ক পবন সিং এর নাম ঘোষণা করা হয়। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভোজপুরি গায়ক পবন সিং। গতকালই তার নাম ঘোষণা করা হয়েছিল এবং তারপরে একটি ভিডিও আমরা ভাইরাল পর্যন্ত হতে দেখেছিলাম, যেখানে পবন সিং জিমে বসে আছেন, তার নাম ঘোষণা হচ্ছে, অন্যদিকে তাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেওয়া হচ্ছে। শুভেচ্ছা জানানো হলো, উচ্ছ্বাস দেখানো হলো, আসানসোলের দেওয়াল লিখন পর্যন্ত হলো। কিন্তু আজ সকালে প্রার্থী নিজের জানিয়ে দিলেন সোশ্যাল সাইটে যে তিনি আসানসোলে নির্বাচনে লড়ছেন না। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তবে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, তিনি আসানসোলে প্রার্থী হতে চান না, কিন্তু বিহারের কোনো আসনে প্রার্থী করা হলে তিনি লড়বেন। আর স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থী হিসেবে যখন থেকে পবন সিং এর নাম ঘোষণা করা হয়েছিল, প্রথম থেকে এই নামে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ পর্যন্ত করতে দেখেছিলাম। আর পবন সিং এর এই নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ানোকে তৃণমূল অ্যাডভান্টেজ হিসেবেই দেখছে। রাজ্যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেন এবং সেখানে তিনি কটাক্ষও করেছেন। গতকাল সোশ্যাল সাইটে কটাক্ষ করতে দেখা গিয়েছিল গায়ক বাবুল সুপ্রিয়কেও। তিনি আজ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন পবনকে প্রার্থী করার আগে ভাবা উচিত ছিল বিজেপির। যে মানুষটার গানগুলি বা তার ভিডিও বা সিনেমার টাইটেলগুলিতে বাঙালি মহিলাদেরকে কুরুচিকর শব্দ ব্যবহার এবং খুব অবজেকশনেবল সমস্ত ভিডিওর নাম যাতে বাঙালি মহিলাদের কথা বলা আছে, সেরকম একজন মানুষকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাছার আগে বিজেপির ভাবা উচিত ছিল। 13% মাত্র ওদের লোকসভাতে মহিলা রিপ্রেজেন্টেশন আছে। খালি ভেবেছিল যে বোধহয় ওই নন বেঙ্গলি ভোট আছে, সেটাকে কোনোভাবে ক্যাশ করা যাবে। কোনো প্রার্থীর কনসেন্ট ছাড়া তাকে কখনোই তার নাম প্রথম লিস্টে ঘোষণা করা হবে না। পবন সিংকে দিয়ে যে টুইট আপনারা দেখছেন, সেটা পবন সিংকে দিয়ে করানো হয়েছে। সোশ্যাল সাইটে পবন সিং জানাচ্ছে সেই আসানসোলে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবে বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকে। আর পবন সিং এর এই সরে দাঁড়ানোয় অস্বস্তি এড়াতে পারছেন না বিজেপির রাজ্য নেতৃত্ব।
উনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে। দেখুন, ওনার আরো কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরো পপুলারিটি আরো অনেক জায়গায় আছে না, উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ানো। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয়েছে, যদিও পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিচ্ছে তৃণমূল। অন্যদিকে নজর রয়েছে ঘাটালেও, কারণ সেখানে দেব ভার্সেস হিরো হিরণ লড়াই হতে পারে। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা আসন কাঁথি ও তমলুক, দুটি আসনেই অনেক দিন ধরে অধিকারী পরিবারের দখলে। এবারেও সেই অধিকারী বাড়ির সদস্যকেই প্রার্থী করল বিজেপি। কাঁথি লোকসভা আসনে এবার বিজেপি টিকিট দিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে, যিনি কাঁথির প্রাক্তন পুরপ্রধান। এগিয়েছিলাম প্রায় 21,000 ভোটে আমরা কাছে থেকে শান্তি বিধানসভায় কম্পাইজেশন করেন এগিয়েছিলাম। ওই এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা অবশ্যই এটা সফল হব আশা করি। 2009 সাল থেকে কাঁথির সাংসদ শিশির অধিকারী। 2009, 2014, 2019 তিনবারই তৃণমূলের টিকিটে কাঁথি থেকে জেতেন। 21-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে শিশিরেরও, তাকে অমিত শাহের মঞ্চেও দেখা যায়। এবার সেই শিশিরের কাঁথি আসনে বিজেপি প্রার্থী করল তার ছোট ছেলে সৌমেন্দু অধিকারীকে। যোগ্য প্রার্থী হয়েছে, বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে। ও পার্টিটা অনেকদিন ধরে করে, অনেকদিন বুঝে, জেলার সমস্যা জানে, বাংলার সমস্যা জানে। যেতে হবে, আবার সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী, এবং এত বেশি অত্যাচার করেছে ওর উপরে। কতটা সময় দেবেন বিজেপির হয়ে? আমি এবার 100 টাইম দেবো, আমি, আমার কোনো অসুবিধা নেই। ওর আছি তো মোদির সঙ্গে, অমিত শাহের সঙ্গে আছি। বিজেপি নরেন্দ্র মোদীজি পরিবারবাদের করা বলে গেলেন, সেখানে অধিকারী প্রাইভেট লিমিটেডের অন্যতম সদস্য সৌমেন্দু অধিকারী, শিশির অধিকারীর পুত্র, শুভেন্দু অধিকারীর ভাই, তো এটা পরিবারবাদে পড়ছে না? সৌমেন্দু অধিকারী তো পরিবারবাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তারপরে আর এইসব কথা ওরা কি করে বলতে পারে? তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। দল মনে করেছে তাই তাকে দিয়েছে, ভ্রাতা হিসেবে তিনি টিকিট পাননি। কাঁথিতে সৌমেন্দুর বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা আগেই দেখায় নিউজ 18 বাংলা। শনিবার সন্ধে সেই খবরেই শিলমোহর পড়ে। ওয়েস্ট বেঙ্গল, কান্তি, শ্রী সৌমেন্দু অধিকারী। শনিবার শিলমোহর পড়ে নিউজ 18 বাংলার আরও একটি খবরে। ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করল হিরো হিরণকে। বঙ্গে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় হিরণ, এতেই ঘাটালে এবার তারকা বনাম তারকার লড়াইয়ের সম্ভাবনা। বিজেপি তো হিরণের নাম ঘোষণাই করে দিয়েছে। উল্টো দিকে তৃণমূল এখনো ঘোষণা না করলেও ঘাটালে দেবের নামে কিন্তু দেওয়াল লিখন শুরু। সম্প্রতি নানা জল্পনার শেষে ঘাটালের তৃণমূল সাংসদ দেব জানান, 24-এর লোকসভা ভোটে লড়লে একমাত্র ঘাটালেই তিনি প্রার্থী হতে চান। আমার কাছে প্রস্তাব আসে কি পশ্চিমবঙ্গে যে কোনো সিট থেকে যদি আমার মনে হয়, আমি একটাই কথা বলেছিলাম দলকে, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো। আমি এটাও বলছি না কি আমি জিতবই, জিতি বা হারি, ঘাটাল আমার কাছে সারা জীবন আমার মনে হতে থাকবে। তৃণমূল এবারও দেবকে ঘাটালে প্রার্থী করলে পশ্চিম মেদিনীপুরের এই লোকসভা কেন্দ্র দেখবে তারকা বনাম তারকার লড়াই। নিউজ 18 বাংলা। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো গতকাল, আর আজ সকাল মানে রবিবাসরীয় সকালকে বেছে নিলেন প্রার্থীরা প্রচারের জন্য। প্রচার সারলেন। সবার প্রথমে হুগলির ছবি আমি দেখাবো, যেখানে লকেট চট্টোপাধ্যায়, তিনি নিজে যেমন দেওয়াল লিখনে সামিল ছিলেন, তার হয়ে তার সমর্থনে বিজেপি কর্মী সমর্থকরাও বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার সারলেন, সাধারণের সঙ্গে কথা বললেন, প্রচার করলেন। পুরুলিয়ার সাংসদ, বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তার নামে ঘোষণা হয়েছে প্রার্থী হিসেবে। সকালে তাকেও দেখা গেল এবং তিনি বাঘমুন্ডি গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরলেন, মানুষের সঙ্গে কথাও বললেন।
রাজনীতির ময়দানে নতুন নাম নয় রথীন চক্রবর্তীর নাম। হাওড়ায় বিজেপি প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আজ সকালে পুজো করেই তিনি প্রচার শুরু করলেন। দেওয়াল লিখনেও দেখা গেল তাকে। কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা হতেই শুরু বিজেপির দেওয়াল লিখন। আজ সকালে কোচবিহার পুরসভার 1 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর প্রচারে দেওয়াল লিখলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক নিখিল রঞ্জন দে। রবিবার সকালে রানাঘাটেও প্রচারের ছবি দেখা গেল। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার সমর্থনে প্রচার হলো। শান্তিপুর আরপাড়া গ্রাম সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি। কয়েক জায়গায় নিজের হাতে দেওয়ালও লিখলেন। বাঁকুড়া এবার একটু অন্যরকম ছবি দেখা গেল। কখনো টোটোয় চেপে আবার কখনো চায়ের ঠেকে বসে প্রচার। এখানে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের প্রচার দেখলাম আমরা। আজ সকাল থেকে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী প্রচার সারলেন। ধূপগুড়িতে একটি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এক তৃণমূল নেতা, শোধ করতে পারেননি, তাই তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই টাকা শোধ করার বদলে সেই তৃণমূল নেতা সোজা পৌঁছে গেলেন ব্যাংকে এবং সেখানে গিয়ে রীতিমতো দাদাগিরি। এমনকি ব্যাংকের ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি পর্যন্ত দিচ্ছে সে। আর স্বাভাবিকভাবে এই নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি বাজার, এখানেই রয়েছে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক। শনিবার এই ব্যাংকেই জোর শোরগোল। দলবল নিয়ে ব্যাংকে ঢোকেন স্থানীয় তৃণমূল নেতা সুখচাঁদ রায়। অভিযোগ, প্রথমে ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে বচসায় জড়ান, তারপর একেবারে খুনের হুমকি। ঋণখেলাপি হলে তার বাকি সেভিংস অ্যাকাউন্ট বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্টগুলো জেনারেলি ওটা অ্যাটাচ হয়ে যায়, লিয়েন হয়ে যায়। ওনারা টাকা তুলতে পারেননি, এই জন্য আমাকে সরাসরি লাইভ থ্রেট দিচ্ছে, বলছে ডাম্পার চালিয়ে রান ওভার করে দেবে। আমরা প্রত্যেকেই খুবই আতঙ্কিত, যেহেতু এরকম লাইভ থ্রেট নেই, যেহেতু আমাদের ফিল্ডে কাজ করতে হয়। ধূপগুড়ির তৃণমূল নেতা সুখচাঁদ রায় অভিযোগ, তিনি গ্রামীণ ব্যাংক থেকে লোন নেন। সুখচাঁদের সঙ্গে লোন নেন তার কয়েকজন সঙ্গীও। অভিযোগ, কেউই সেই লোন শোধ করেননি, তাই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এর ফলে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না, টাকা জমাও করা যাচ্ছে না। এ নিয়েই ক্ষোভ। শনিবার দলবল নিয়ে ব্যাংকে যান তৃণমূল নেতা সুখচাঁদ। ব্রাঞ্চ ম্যানেজারকে ডাম্পার দিয়ে পিষে মারার হুমকি দেন বলে অভিযোগ। এই নিয়ে বারবার তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যাংকের আধিকারিককে হুমকি দিচ্ছে যে আপনাকে পিষে মারবো ডাম্পার দিয়ে। এর অর্থটা কি? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের যেহেতু পোশাকুন্ডা এরা তো তৃণমূল কংগ্রেস এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবার পর এই সমস্ত কুখ্যাত অপরাধীদের ব্যবস্থা আমাদের সরকার আসলে করবে। যদি সে এই কথা বলে থাকে, সে অন্যায় করেছে, অবশ্যই আইনত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া উচিত। এবং দলীয় যদি কোনো কর্মী বা নেতা যদি এর মধ্যে যুক্ত থাকে, দলীয় পর্যায়ে তার বিরুদ্ধে তদন্ত হবে। সেই ক্ষেত্রে যদি সে প্রমাণিত হয় যে অবশ্যই সে দোষী, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। মহিলাদের স্বনির্ভর করতে একটা জমি দেওয়া হয়েছিল, সেই সরকারি জমিকেই বেসরকারি সংস্থায় লিজ দেওয়া হলো, এরকমই অভিযোগ উঠছে গড়বেতার 3 নম্বর পঞ্চায়েতে। পশ্চিমবঙ্গ সরকারের মাটি সৃষ্টি প্রকল্প, মহিলাদের স্বনির্ভর করতে এই প্রকল্প থেকে দেয়া হয় জমি। জমি পেয়েছিলেন গড়বেতার 3টি স্বনির্ভর গোষ্ঠীর 30 জন মহিলা। অভিযোগ, তাদের সেই জমি বেদখল হয়ে গিয়েছে। সরকারি প্রকল্পে দেওয়া জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দিয়ে দিয়েছে গড়বেতা 3 নম্বর পঞ্চায়েত সমিতি। ফলে চাষ বন্ধ। দিয়েছিল 2021-এ। ওই 21 সাল থেকে সমস্যা হচ্ছে, মানে চাষ করেছিলাম 21 সালে। তারা বলছে যে ওইখানে জায়গা দিয়ে দেবো, আর ওইখানে আছে তোমরা চাষ করো না। তার আগে আবার বলছে কোম্পানিকে দিয়ে দিয়েছি, আর তোমাদেরকে যদি আরো জায়গা দিতে পারি তাহলে তোমাদের কি সমস্যা আছে। আমি বলছি হ্যাঁ তাহলে দিয়ে দিন আমার দিকে। দিয়ে আমার দিকে একটা জায়গা দেখালো 2 বিঘা।
দিয়ে সেইখানে মিনির সুবিধা করে দিচ্ছে নি, কোনো কিছু করছে না, আমরা কোনো কিছু করতেও তো পারছি না। আমাদের একটা দাগ নম্বরে 18 একর জমি দিয়েছে। কেন আমাদের এখানে এটা যে প্রজেক্টটা হচ্ছে সেটা অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে মানে সাবসিডাইজ প্রজেক্ট। যখন আমরা স্টার্ট করি তার কিছুক্ষণ পর দেখি যে কিছু টুকিটাকি লোকাল অবজেকশন আসতে শুরু করলো। তো সবাই না, এখানে আমরা প্রচুর গ্রামবাসী আমাদের সাথে আছে, তারা চায় যেখানে একটা কিছু হোক। আমরা ডিএম এর কাছে সব কাগজপত্র পাঠাই, যা যা আমাদের গভর্নমেন্ট পেপারস আছে সবকিছু পাঠানোর পর উইথ অল দেয়ার পারমিশনই আমরা এখানে, এবং এখানে যখন কাজ শুরু হয় তার নোটিফিকেশন আমরা বিডিওকে দিই যে আমরা কাজ শুরু করলাম। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, এখানেই রয়েছে উড়াশাই গ্রাম পঞ্চায়েতের গড়বেড়িয়া। মাটি সৃষ্টি প্রকল্প থেকে 2021 সালে এই এলাকার 30 জন মহিলাকে জমি দেওয়া হয়। মোট 7 বিঘা জমি। প্রথম বছর চাষও করেন, পরের বছর থেকেই বিপত্তি। অভিযোগ একটি বেসরকারি সংস্থা ওই এলাকাতেই 18 একর জমি লিজ নেয়। ওই জমি লিজ দেয় গড়বেতা পঞ্চায়েত সমিতি। অভিযোগ লিজ দেওয়া জমির মধ্যে রয়েছে সরকারি প্রকল্পে দেওয়া 7 বিঘা জমিও। এর জেরে চাষ করতে পারছে না স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। জমি ফেরত চেয়ে তারা বিডিওর দ্বারস্থ হয়েছেন। আমাদের সামনের সপ্তাহে যাওয়ার কথা আছে, ওই যেটা মাটি সৃষ্টি প্রকল্প ওর পাশে জায়গা আছে, আমার জায়গাটাতে দেবো বলে দিচ্ছি। ওনারা একটা লিখিত আবেদন করেছে বিডিও সাহেবকে। হ্যাঁ, আমরা সেইটা আমাদের কালকে একটা মিটিং আছে, আমাদের কাল মিটিং বসছে, তারপরে 5 মিনিটস কমিটি দিয়ে এটা আমরা লাগবো একবারে লাগবো, সব যাচ্ছে ব্যবস্থা। এটা যেহেতু এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির বিচারাধীন, আমি এই মুহূর্তে এখানে মন্তব্য করতে পারছি না। তবে আমরা জিনিসটা দেখছি এবং ওই সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে আমরা যা পদক্ষেপ নেওয়া নিচ্ছি। না, আমার সাইন নেই, আগের বিডিও সাহেবের সাইন ছিল, ঠিক আছে, সেইটা ওনারা হয়তো মেনশন করতে ভুলে গেছেন। আমরা পুরো জিনিসটা খতিয়ে দেখি। এই জমিটি বর্তমানে রয়েছে একটি বেসরকারি কোম্পানির হাতে। পঞ্চায়েত সমিতির তরফে সেই কোম্পানিকে 30 বছরের লিজ দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। কবে সেই জমি ফেরত পাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, সেদিকেই তাকিয়ে তারা। গড়বেতা থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। দীর্ঘদিন এলাকার মানুষের দাবি ছিল, তাই তাদের দাবি মেনে বাঁকুড়া এবং পুরুলিয়ায় দুটি নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো। স্বাভাবিকভাবে তারা খুশি। জেলায় জেলায় দীর্ঘদিনের দাবি পূরণ। 2 জেলায় তৈরি হচ্ছে দুটি নতুন ব্রিজ। বাঁকুড়ার ছাতনা ব্লকের জামথল ব্রিজ। বাঁকুড়া ও পুরুলিয়া 2 জেলা মিলিয়ে আশপাশের 20 থেকে 25টা গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। অথচ এই ব্রিজই দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ব্রিজে জল উঠে যায়, তখন ব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ থাকে। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে নতুন ব্রিজের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে শুরু হয়েছে নতুন ব্রিজ তৈরির কাজ। গত মাসের শেষের দিকে কাজে হাত দেয় জেলা পরিষদ। নতুন ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,62,00,000 টাকা। শনিবার আনুষ্ঠানিকভাবে যা শিলান্যাস করেন রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সত্যি এই ব্রিজটা আমি এক্ষুনি নিজে স্বচক্ষে দেখলাম যে এখানে একটা বড় বাস যাচ্ছে। এই ব্রিজটার যা অবস্থা, সত্যি আমি মানে ভাবতেই পারছি যে বর্ষাকালে যে কী অবস্থা হয় সেটা আমি কল্পনা করতে পারছি। ভালো হলো যে উন্নয়ন এসছে গ্রামে, গ্রামবাসীরা খুশি, আমরাও খুশি। ব্রিজটা আজকে শুভ উদ্বোধন হলো বলে আমাদের এলাকাবাসী, গ্রামবাসীর তা খুবই আনন্দের বিষয়। আজকে খুব একটা আনন্দের দিনে ওটা আমাদের। বঙ্গাবাড়ি শ্মশানকালী সেতু পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর ব্রিটিশ আমলের ব্রিজ। এই ব্রিজটি পুরুলিয়া শহরে ঢোকার গুরুত্বপূর্ণ মাধ্যম। পূর্ব ও পশ্চিম বর্ধমানের সঙ্গে যোগাযোগেরও বড় ভরসা। অথচ এহেন গুরুত্বপূর্ণ সেতুই দীর্ঘদিন ধরে বেহাল, বয়সের ভারে জরাজীর্ণ। এলাকাবাসী তাই অনেকদিন ধরেই নতুন সেতুর দাবি জানিয়ে আসছিলেন। এবার দীর্ঘ অপেক্ষার অবসান। 6 কোটি টাকা ব্যয় পাশেই নতুন সেতু তৈরির কাজ শুরু হয়েছে। গাড়ি যাতায়াত করতে অসুবিধা হতো, দুটো গাড়ি একসাথে পার হতো না, তাতে অনেক জ্যাম হতো প্রচুর। অফিস, স্কুল, আদালতে যাওয়ার মানুষের অসুবিধা হতো। এখন বড় করে হবে, এটাতে ভালো হবে, মানুষজনের সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে। পুরুলিয়া বরাকর রোডের যে সেতুটি, সেই সেতুটি সত্যিই ব্রিটিশ আমলের। আমি যতদিন দেখতে পাচ্ছি বা এর আগেও যে ওখানে কোনো কাজও হয়নি, তো আমরা ওই সেতুটা করা হচ্ছে। প্রায় 40 কিলোমিটার রাস্তা, 88 কোটি টাকা ব্যয়ে
এবং ওই সেতুটাও নয়, ওই রাস্তাতে যতগুলো কালভার্ট বা সেতু আছে সবগুলোই করা হচ্ছে এবং মানুষের অনেক দিনের সেটা দাবি ছিল। নিউজ 18 বাংলা। গ্রামের চারপাশে ইলেকট্রিকের ফেন্সিং দেওয়া হয়েছে। বন দপ্তরের এই ফেন্সিং ছুলে কারেন্ট খেতে হবে, যাতে গ্রামে হাতি ঢোকা বন্ধ হবে। তাই বক্সা ব্যাঘ্র প্রকল্পে জঙ্গল লাগোয়া বস্তিতে আবারও চাষের কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প, এখানেই দলসিংপাড়া জঙ্গল লাগোয়া খোকলা বস্তি। দীর্ঘদিন পর এই এলাকায় শুরু হয়েছে চাষ, সৌজন্যে বিদ্যুৎবাহী তারের ফেন্সিং। पहले तो खेती समझता एकदम पूरा बस्ती में खेती करते थे हम लोग, छोड़ दिए थे हाथी के वजह से एकदम। अभी फेंसिंग लगाया है, उसके वजह से हाथी आने बंद हो गया। अभी जो हम लोग खुश हैं। ভারত ভুটান সীমান্তের কাছে খোকলা বস্তি, এখানকার বাসিন্দাদের মূল পেশা চাষ। আগে এলাকায় প্রায় ঢুকে পড়তো হাতি, এতে চাষের দফা রফা হতো। শেষমেশ চাষ করা বন্ধই হয়ে যায়। তারপর কেটে গিয়েছে 12 বছর। উদ্যোগী হয় বন দফতর। হাতির হানা রুখতে গ্রামকে ঘিরে ফেলে বিদ্যুৎবাহী তারে। সোলার প্যানেলের মাধ্যমে তারে বিদ্যুৎ পৌঁছয়। এই তার ছুলে বন্যপ্রাণীর ঝাঁকুনি লাগবে, শারীরিক কোনো ক্ষতি হবে না। দলসিংপাড়া এবং খোকলা, বিশেষত খোকলাতে প্রায় ধরুন 6 কিলোমিটার মতন হয়েছে, আর এদিকে দলসিংপাড়াতেও কাজ চলছে। আমরা তো চেষ্টা করছি যতটা সম্ভব, ধরুন গুদামডাবরি এলাকাতেও আমরা চেষ্টা করব ভুতুরি এলাকাতেও যদি এনার্জাইজ ফেন্সিং, হ্যাঁ, এটাকে যদি দেওয়া যায়, যেটাতে মানে পশু পাখির কোনো রকম ক্ষতির সম্ভাবনা থাকে না, তাহলে আমরা যেখানে যেখানে পারবো এবং যে কোনো যদি বলে আমরা এটা অবশ্যই সাহায্য করবো। নতুন এই ইলেকট্রিক ফেন্সিং এর ভয় গ্রামে হাতি ঢোকা বন্ধ। তাই খোকলা বস্তির বাসিন্দারা ফিরেছেন নিজেদের পেশায়, শুরু করেছেন চাষ। অনেক সুবিধা এখন তো, সুপারি মানে ধান টান বা মকি সব একদম চাষ করছি আমি। এখন হাতি নষ্ট করছে না? না না, এখন আসে নাই। ফেন্সিং तार लगाने পরে এখন আসে নাই। अभी का स्थिति बहुत ठीक है, क्योंकि देखिए पहले हाथी का तांडव से खेती करना बंद हो गया था, लेकिन फॉरेस्ट विभाग को मैं धन्यवाद देना चाहता हूँ। ये फेंसिंग लगाने के बाद अभी एक भी हाथी नहीं आ रहा है। वो करंट के दर से वो मतलब बॉर्डर से, ग्राम और फॉरेस्ट के बॉर्डर से ही वो फिर जंगल की तरफ जाता है। লাগাতার হাতির হামলায় চাষাবাদ বন্ধ হয়ে গেছিল খোকলা বস্তিতে, কিন্তু পরিবেশ বান্ধব বিদ্যুতের তারের বেড়ায় আবার চাষাবাদ ফিরে এসছে এই বনবস্তিতে। হাসি ফুটেছে খোকলা বস্তির। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।